Welcome to another exciting episode of URL Unzip, Reboot and Leave. আজকে আমাদের সাথে রয়েছেন একজন ফ্রিল্যান্স আর্টিস্ট যিনি একাধারে টিচার, একাধারে পেইন্টার, একাধারে ভয়েস ওভার আর্টিস্ট। প্লিজ ওয়েলকাম সৌরভ ঘোষ। কেমন আছো সৌরভ? নমস্কার, খুব ভালো আছি। থ্যাংক ইউ ফর ইউর টাইম। আমিও সত্যি এরকম একটা সুযোগ পাবো ভাবিনি। না, ধন্যবাদ তোমাকেও। আচ্ছা, তুমি ফার্স্ট তোমার পেইন্টিং জায়গাটাতে আসছি, ওকে? এবং পেইন্টিং তুমি আরও অন্যান্য লোকের মতো তথাকথিত ওই রকম পেইন্টিং করো না। ইউ আর প্রিডমিনেন্টলি ওয়ার্কিং অন আলপনা, ওকে? কেন আলপনা, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, আমি জানি কিন্তু অডিয়েন্স জানে না, তোমার ক্যানভাসটা ইজ বিট ডিফারেন্ট অর ভেরি ডিফারেন্ট, সেটা নিয়ে একটু বলো। প্রথম কথা, এটা বলতে গেলেই আমাকে একদম ছোটোবেলায় ফিরে যেতে হবে। সাধারণ বাঙালিদের মতন আমরা স্কুলে তো সবাই ছবি আঁকি, আর্ট ক্লাস, মিউজিক ক্লাস, এগুলো তো থাকেই। তো আমার বেড়ে ওঠাটা শান্তিনিকেতনে। আমার বাবা ছিলেন শান্তিনিকেতন কলাভবনের ছাত্র এবং অধ্যাপক। আমার বাবার নাম ননীগোপাল ঘোষ, যিনি 1946 সালে ওপার বাংলা থেকে চলে আসেন নানান সমস্যার মধ্যে। শান্তিনিকেতনে এসে উনি যাকে পিতৃস্নেহ হিসেবে যাকে পান এবং শিক্ষক, গুরু সবই ছিলেন নন্দলাল বসু। তো 4 বছর বাবা ছাত্র ছিলেন কলাভবনের। তারপর 51 সালে বাবা যোগদান করেন বিশ্বভারতী কলাভবনের ডিজাইন ডিপার্টমেন্টে। ইতিমধ্যেই তিনি ওখানে রয়েছেন গৌরীদি, যমুনাদি, নন্দলাল বসুর 2 কন্যা। তো স্বাভাবিকভাবেই আমরা 3 ভাই বোন শান্তিনিকেতনে পাঠভবনেই বড় হয়েছি। পাঠভবনে আমাদের আঁকা, গান এগুলো খুব স্বাভাবিকভাবেই ছিল। দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ছোটোবেলা থেকেই বাবাকে না বিশ্বভারতীর নানান কর্মকাণ্ডে দেখতাম ব্যস্ত থাকতে। এবং যা হয়, সিনিয়রিটি আসার পর থেকে বাবার ওপর অনেক রকম দায়িত্ব এসে গেল। বিশেষ বিশেষ যে অনুষ্ঠানগুলোর জন্য বিখ্যাত শান্তিনিকেতন, বর্ষামঙ্গল, বসন্ত উৎসব, সমাবর্তন, সেগুলোর ওপর বাবার ভীষণভাবে কাজের চাপ বেড়ে গেল। যেমন সমাবর্তনে 44 বছর ধরে যে দেশিকোত্তম মানপত্রটা বিশ্বভারতীর ডিলিট দেওয়া হয়, তখন তো এত প্রিন্টার ছিল না। মূল স্ট্রাকচারটা, ডিজাইনটা ছিল নন্দলাল বসু। কিন্তু ধরো এই বছর 3 জন পাবেন দেশিকোত্তম, বাবা লিখতেন পুরোটা, একটা বিশেষ কাগজ আসতো, নিয়ে আসতো, সেটার উপর বাবা ওটা পুরো হাতেই তৈরি হতো। এটা গেল একটা দিক। উত্তরীয়, যত বাটিকের উত্তরীয় আমরা ছোট থেকে দেখছি বাবার হাতেই তৈরি, এবং বাবার ছাত্রছাত্রীরাও করেছেন। অনেক সময় কাজের চাপ থাকলে সেটা দেশীকোত্তমটা যেমন বাবার এক ছাত্রও করতেন, কখন আমার দাদাও করেছেন। দাদার ক্যালিগ্রাফি বা হাতের খুব ভালো ছিল। তো এইভাবে আমার ছোট থেকেই শান্তিনিকেতনের আলপনা বা নানান রকম মঞ্চসজ্জা, পাঠভবনে পড়াকালীন আমাকে এটা ভীষণ সাহায্য করেছে। তারপরে তো আমি যুক্ত হই কলাভবনে গ্রাফিক্স ডিপার্টমেন্টে। তখন ব্যাচেলার ডিগ্রি ছিল 5 বছরের, যেটা এখন নেই। তো ওই প্রথম 2 বছর আমাদের সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু ক্লাস থাকে। তার ফলে তুমি বেসিকটা জেনে নিলে। স্পেশালাইজেশন হচ্ছে 3rd ইয়ার থেকে। তো আমি প্রিন্ট মেকিংয়ে যাই, ছাপাই ছবি, লিথোগ্রাফ, এচিং। তো 3 বছর ব্যাচেলার ডিগ্রি গ্রাফিক্স, 2 বছর মাস্টার ডিগ্রি, 5 বছর করে এইবার 91 সালে চলে যাই দিল্লি চাকরি করতে। 91 সালে আমি মাস্টার পাস করে 92 দিল্লিতে চাকরি নিয়ে চলে যাই। এবার স্কুল টিচার, যথারীতি ওই গ্রাফিক্স, প্রিন্ট মেকিং তো আর হবে না, আর তার জন্য প্রেস দরকার, সবাই পারে না। যারা প্রেস অর্জন করতে পারে তারা পারে। তো দিল্লিতে 16 বছর ছাত্রদের সাথে কাটিয়েছি। তারপর নানান কর্মকাণ্ড সমস্যার পর আমি নৈনিতালে চলে যাই, শেরউড কলেজ। সেখানেও আমি 4 বছর ছিলাম, শিক্ষকতা করেছি, আর্ট টিচার হিসেবে, ওকে। এই 20 বছর শিক্ষকতা করার পর নানান কারণে আমি ফিরে আসি কলকাতায়। এইবার যথারীতি চাকরির চেষ্টা করেও আমি পাইনি, নানান স্কুলে চেষ্টা করেছিলাম। তার মানে এই টাইমে ইউ আর মিড 40s, লেট 40s, সামথিং লাইক দ্যাট? হ্যাঁ, মিড 40s। ওকে। কলকাতায় এসে দেখলাম যখন চাকরি পাচ্ছি না, আমার একটা অভ্যেস আছে, আমি কারোর কাছে গিয়ে বেশি একটা ব্যবস্থা করে দাও, চাকরি করে দাও, কান্নাকাটি করতে পারবো না। সামান্য যেটুকুনি জানি সেটা নিয়ে কাজকর্ম শুরু করে দিলাম। তার মধ্যে হচ্ছে অভিনয়, যেটা আমরা স্কুলেই শুরু করেছিলাম, কলেজেও করতাম। শান্তিনিকেতনে এটা একটা অন্যরকম, বিশেষ করে কলাভবন, সেটা শুরু করে দিলাম একদম জুনিয়র আর্টিস্ট হিসেবে।
তো এখন মোটামুটি একজন চরিত্র অভিনেতা হিসেবে আমি সুযোগ পাই। গলা নিয়ে কাজ করার যে একটা ব্যাপার আছে আমি জানতাম না দিল্লি না গেলে। ওখানে 95 থেকে আমি শুরু করলাম ভয়েস ওভার ডাবিং, প্রচুর হিন্দি সিরিয়াল বাংলায় ডাব করা হতো, তো থিয়েটার করতাম বলে ওখান থেকেই ডাক এলো। আরেকটা মানে এটাও শুনে অবাক লাগছে, মানে এই কাজটা দিল্লিতে হচ্ছে, নট ইন বম্বে। আমি তো শান্তিনিকেতনে তো জানি, হ্যাঁ দিল্লিতে হচ্ছে, আমি কলকাতায়ও, আমি কলকাতায় এসে সেটাও শুরু করলাম, কারণ যেহেতু এটা পারি। এখন কলকাতাতেও হ্যাঁ, বম্বেতে তো হয়ই। রাইট। এবং দুর্ভাগ্য বম্বেতে এমন এমন বাংলা, তারা বাঙালি কিনা যায় না, বিজ্ঞাপন দেখলেই বোঝা যায় ভুলভাল বাংলায় কথা বলছে। একদমই, এটা তুমিও বুঝতে পারছো। এবং সেটা ভুরি ভুরি একদম। আর একটা মজার জিনিস আমি করে খুব আনন্দ পেতাম, যেহেতু খেলাধুলা করতাম কলেজ জীবন থেকে। 2007 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে বাংলায় কমেন্ট্রি করতাম। 2007 থেকে 2009 3 বছর ক্রিকেট কমেন্ট্রি করতাম, T20 ওয়ানডে এগুলো। কারণ দিল্লিতে একজন স্কুল টিচার একা, মানে খালি চাকরি করে সংসার চালানো খুব কঠিন, খুব এক্সপেন্সিভ শহর। দ্বিতীয় কথা, আমাদের মতন যারা একটু পাগল, যে শুধু চাকরি নয় তার সাথে একটু অভিনয় করছি, গান গাইছি, দিল্লির নানান দলে আমি যুক্ত ছিলাম। তো এটা একটা দিক গেল। আঁকা যেটা, সেটা আমি কলকাতার একটা বিখ্যাত, একসময়ের বিখ্যাত গ্রিল গেট রেলিংয়ের একটা কোম্পানিতে আমি ডিজাইন করা শুরু করলাম। এখানকার অনেক নামি দামি হোটেলের গেটের ডিজাইন কিন্তু আমার করা। আচ্ছা। কিন্তু 4-5 বছর আমি প্রায় 200-র কাছাকাছি গেটের ডিজাইন করেছি। সমস্যাটা হলো, যেটা মানে গেটটা অনেক মূল্য বিক্রি হচ্ছে, কিন্তু শিল্পী হিসেবে আমি সেটা পাচ্ছি না। তো বিরক্ত হয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দেখলাম যে আমি নিজে এমন কিছু করব যেটা আগে কখনো হয়নি, 1 নম্বর। 2 নম্বর, মেলামেশা করতে গিয়ে দেখেছি আমার অনেকে বলেনি তোরা কি আঁকিস বুঝি না, আমাদের ইচ্ছে হলেও একটু ঘর সাজাতে পারি না, ছবি আঁকা এত দামি এক্সপেন্সিভ। শুরু করলাম সরায় কিছু অলঙ্করণ, আমরা আলপনা তো মাটিতে দিই, সেইটাকে চেষ্টা করলাম যদি সরার মধ্যে। সরার অনেকগুলো কারণ আছে, একটা হচ্ছে খুব হ্যান্ডি, বই নিয়ে যাওয়া যাবে, হচ্ছে হলো একটা কিনে নিয়ে আমি বগল দাবাই করে থলি নিয়ে চলে গেলাম। কি দুটো হচ্ছে, ছোটোখাটো ঘরেও সাজানো যেতে পারে। তো এটা খুব চ্যালেঞ্জ হিসেবে নিলাম। আর এটা আমার মনের মধ্যে ছিল যে এখানে আমি শিল্পী, আমি ডিরেক্টর, আমি প্রডিউসার, কারোর মাতব্বরি থাকবে না। এবার ভালো লাগছে 2018-তে এটা শুরু করি, আজকে 2025। ইতিমধ্যেই এই কদিন আগে ICC-র আমার 5ম একটা হলো। প্রথম আমি কৃতজ্ঞ যোগেন্দার কাছে, চারুবাসনায় উনি 16 দিনের এক্সিবিশনের সুযোগ দিয়েছিলেন। একটি মানে আমার পয়সা খরচা করতে হয়নি, উনি কাজ দেখে এতটাই উচ্ছ্বসিত হয়েছিলেন, বললেন আমার গ্যালারিতে এক্সিবিশন করো। তা আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ রোজগারপাতি তো সেরকম নেই কলকাতায়, খরচ খরচা কী হবে, বলে কিছু তুমি করো। তো সেখানে আমি প্রথম, মানে আর খুব সামান্য মূল্য, কিন্তু যাতে সামান্য, মানে এটা আবার কিছু কিছু মানুষ ভাবে এটাই অনেক, কিন্তু একটু পয়সা না রাখলে না। এটাও দেখেছি যে জিনিসটা মানে তুমি খুব ভালোবেসে কাউকে দিলে ও টেবিলের তলায় চলে যায় কিংবা সাইড হয়ে যায়, সেই মূল্যটা কিন্তু কিছু কিছু মানুষ বোঝে না। তো আমি একটা মূল্য রাখলাম, এবং সত্যি কথা বলতে এই 10-12 বছর আমি 2বার আমি মূল্যটা একটু বাড়িয়েছি। সব কিছুরই তো দাম বাড়ছে। তো এই করে করে আমি যা দেখছি, মানে আমি তো একটা নিজস্ব হিসেব রাখি, প্রায় 600-650-র কাছাকাছি বিক্রি হয়েছে, দেশে বিদেশে সবাই গ্রহণ করছে মানুষ, এটা আমার বড্ড আনন্দ হয়। তো এই আঁকা, অভিনয় আর ভয়েস ডাবিং বা ভয়েস ওভার নিয়ে আনন্দে আছে। এমনকি তোমার যেটা একটু আগে বলছিলাম, আমি FM-এ ও কলকাতায় গল্প পাঠের করেছি 1 বছর ধরে। রাইট। তো আরেকবার তুমি বলো যে এই আলপনা কেন? এবার আলপনা কেন, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ধরো এটা আমি 2টো সাইজে করি, একটা দেখাই, একটা হচ্ছে এই, আপনাদেরও দেখাই। একদম। এটা আমার ছোট সরা, ছোট বলতে এটা মোটামুটি 9 ইঞ্চি। এটা আনা হয় শান্তিনিকেতন থেকে, কারণ লাল মাটির জায়গা, একদম টেরাকোটা, আওয়াজ শুনে বুঝতে পারছো। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমরা কলাভবনে যে কটা বিভাগ নিয়ে কাজ হয়, পেইন্টিং, গ্রাফিক্স, ডিজাইন, স্কাল্পচার, আলপনা নিয়ে না কর্মকাণ্ডটা একটু কম হয়েছে, বিশেষ করে শান্তিনিকেতনের। এইটা হচ্ছে বড় সরা, এটাই 12-13 ইঞ্চি মতন হয়। আর এটা ওই সেই একই টেরাকোটার।
তো অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে যে এমন কিছু করব না যেটা প্রকৃতিকে সমস্যা, এখন তো আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে করছি, তো এটা যদি আমি ভেঙে বা নষ্ট করে দিতে চাই কেউ ফেলে দিলে এটা মাটি কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় কথা, এই যে গ্রামের যেসব জিনিস আমরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আগে যেমন আমার কলা পাতায় খেতাম, মাটির ভাঁড়ে জল খেতাম, এখন থার্মোকল এসে গেছে, এগুলো খুব সমস্যা করছে। তো এই গ্রামের দুটো লোকের একটু পয়সা তো হবে, আমি যে কিনছি বাল্ক হিসেবে 100টা কিনছি, তাদেরও তো দুটো পয়সা হবে। এটা আমি একটু সামান্য ভাবছি, কিন্তু এটুকুই ভাবছি। আর এই ছোট থেকে যত রকম মোটিভ দেখে, যেটা শান্তিনিকেতনে দেখেছি, আমি কিন্তু খুব যে শান্তিনিকেতনের ধ্বজাধারিতা বলছি না, সেইগুলো কিন্তু আমার অবচেতন মনে যে খেলাগুলো হচ্ছে, আমি নিজেও, আমাকে এখন অনেকে বলছে তুই গ্রাফিক্স নিয়ে পড়লি, এটা কেন করলি না আগে থেকে, কেন করিনি তার তো উত্তর সবসময় আসে না। তো আজকে যে তোমার সাথে হঠাৎ বসে আছি, এটাও কিন্তু এই কর্মকাণ্ডের জন্য, এটা কোনোদিন হবে সেটাও আমরা ভাবিনি গৌতম। কিন্তু এইভাবে না আমার কাছে ডিজাইন আর একটা সাহায্য করেছে। আমি এখন এই গ্রিল গেটের ডিজাইন করেছি 5-6 বছর ধরে, সেই যে ডিজাইন নিয়ে আমি কাজ করছি সেটাও কিন্তু আমাকে ধীরে ধীরে এখানে আনতে সাহায্য করেছে। রাইট রাইট। কারণ আলপনার জায়গাটা বাঙালিদের মনে, যেটা তুমি হয়তো ছোটো থেকে বেলা আমরা দেখেছি, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, বাড়িতে আলপনা হবে। এবং যেটা আরেকটা ভয়ঙ্কর জিনিস আমি এখন লক্ষ্য করছি, সেই সময় কিন্তু আমরা আলপনার উপর মাড়াতাম না। সবাই বলতে এই দেখিস চৌকাঠে আলপনা আছে, মাড়িয়ে যাস না, বা লক্ষ্মীর আমরা পাশে আঁকতাম। শান্তিনিকেতনে আমার পড়াকালীন 90 অবধি আমি যত আলপনা দেখেছি, কখনো তার উপর কেউ হাঁটছে, দাঁড়াচ্ছে, বসছে, এগুলো দেখিনি। আজকাল লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের নানান প্রান্তে এবং কলকাতাতে হয়, রাস্তায় আলপনা দেওয়ার একটা চল হয়েছে, যেটা কিন্তু আমাদের এখানকার ধারা নয়। রাইট। আমরা কি বই খাতায় পা দেব? আমরা কি তানপুরা হারমোনিয়ামে পা দিলে গুরু একদম কানটি মলে বার করে দেবে? কিন্তু এটাও আমার মনে হয় শেখানো উচিত, আলপনাটা এমন আর্ট ফর্ম, তাকে একটু সম্মান দাও না। এমন একটা, যে আলপনা দিচ্ছে, আজকে তুমি যদি বলো সৌরভদা এই ঘরে আলপনা দিতে হবে, আমি এমনভাবে দেব যাতে লোকের ঢুকতে অসুবিধা না হয়, তাটা মাড়িয়ে ঢুকতে না হয়, এবং মানে সেই যে লোক বানাচ্ছে তাকেও একটু সচেতন থাকতে হবে। একদম তাই। কেন, রাস্তা তো ওটা প্ল্যাটফর্ম নয়। এক্স্যাক্টলি। তো তার জন্য একটা একটু মিনিমাম সম্মান। তো আমার মনে হলো যদি আমি সরায় করি, এটা অন্তত রাস্তায় বা মাটিতে থাকবে না, এটা দেওয়ালে থাকবে। ওকে, নাইস। তো এই যে মানে একটা ক্রিয়েটিভ জার্নি তোমার, তুমি পড়েছো শান্তিনিকেতনে, আমি মানলাম। এখন তো ধরো যে কোনো জায়গায় ক্রিয়েটিভিটি নিয়ে একটা অসম্ভব কথাবার্তা হচ্ছে, মানে এস্টাবলিশিং ইউর ওন পয়েন্ট অফ ভিউ রাদার দ্যান কপিং সামওয়ান। এই ক্রিয়েটিভ হতে গেলে কতটা স্ট্রাকচার্ড লার্নিং দরকার, বা কতটা স্ট্রাকচার্ড লার্নিং না হলেও কারোর যদি প্রচণ্ড অধ্যাবসায় থাকে বা পড়াশোনা থাকে, সেটাও ম্যানিফেস্ট হতে পারে ভীষণভাবে। সবসময় যে স্ট্রাকচার্ড লার্নিং দরকার তার না না, ওটা তো কিছুটা দরকার সাহায্য। ধরো আজকে যে আমি তো বললাম আমি পড়াশোনা করছি প্রিন্ট মেকিং নিয়ে, রাইট করছি এখন ডিজাইন। রাইট। এবার ওই যে তোমায় বললাম প্রথম 2 বছর আমাদের যে ওই সব ডিপার্টমেন্টে ক্লাস করতে হয়েছে, আমাদের বেসটা কিন্তু ওইখানে ঢুকে গেল। আজকে একটা স্কাল্পচারের কলাভবনের প্রাক্তনীকেও যদি বলো যে একটু আলপনা দিতে হবে, সে কিন্তু দিয়ে দিতে পারবে মোটামুটি, কারণ তার বেসটা ওখানে তৈরি হয়ে গেছে। আমি বাংলা ভাষায় যখন কথা বলছি, আমাদের অ আ ক খটা তো পড়তে হয়েছে, এবং তারপর আমরা ধীরে ধীরে বাক্য সহজ পাঠে কীভাবে গেছে, আমরা আকার দিয়ে পড়েছি অনেকগুলো, তারপর একার এসছে, ওইভাবে আমরা কিন্তু আমাদেরকে তৈরি করা হয়েছে সেইভাবে। এবার ছবি আঁকার ক্ষেত্রেও তাই, গান বাজনার ক্ষেত্রে আবার সারেগামাটা না জানলে তো কখনোই গাইতে পারবো না। রাইট। মঞ্চে যখন অভিনয় করছি সেখানেও কিন্তু সারেগামার মতন স্বর কীভাবে, আজকে তোমার সাথে এই দূরত্বে যখন কথা বলছি, আমি অকারণে জোরে বলছি না, আমি জানি কতটুকুনি জোরে বললে তোমার কানে পৌঁছাবে। আঁকাটাকেও কিন্তু সেভাবে ভাবতে হবে। এবং পরবর্তীকালে যেটা হয়, বড় হয়ে তুমি আমরা যেগুলো কি আরও দেখতে হবে, যত দেখবে তত তুমি সমৃদ্ধ হবে, এবং তখন সেইটাকে আমি আমার মধ্যে দিয়ে কীভাবে দেখাবো। এই যে একটা শব্দ বলে না, কপি নয়। আমি এখনও যে সরা করেছি, ধরো একটা ডিজাইন লোকের খুব জনপ্রিয়তা পায়, আমি মাছ নিয়ে যখন করছি, মাছ, পেঁচা, এগুলো খুব বিক্রি হচ্ছে, আমি সবাইকে বলি আমি তো কপি করব না, রাইট। আপনাকে আমি এটা করে দেব, হয় রং অথবা কিছু মোটিভ আমি কিন্তু ওলট পালট করব নিজের মতন, সেটা আপনাকে সহ্য করতে হবে, কিন্তু মোটিভ ওভারঅল কম্পোজিশনটা একই থাকবে। রাইট। সেই জায়গাটা কিন্তু আমাকে ওইভাবে খেলতে হচ্ছে।
যত দেখবে, যত আলোচনা আড্ডা, ভালো জিনিস কোনটা ভালো কোনটা মন্দ বোঝার মতন ক্ষমতা তো আমার একটা বয়সের পর এসে যায়। রাইট। তো তো এইখানে যেমন ধরো মানে আমি আমার লেম্যানের চোখে কোনো মোটিভ পাচ্ছি না, মানে মোটিভ জিনিসটা আমিও খুব রিসেন্টলি শিখেছি, ঠিক আছে, মানে হয়তো আছে, মানে আমার মতে মোটিভ মানে হচ্ছে ধরো একটা বার্ড বা একটা নেচারের একটা পিস, একটা সূর্য, একটা এরকম কিছু, মানে তাই তো নাকি? ঠিক বলো না। তো মানে এখানেও কি সেরকম কিছু একটা এলিমেন্ট আছে, অর দেখো। মেবি দিস পিস ইজ আ খুব মোটিভ সুন্দর বলেছো, বাই ইটসেলফ। খুব সুন্দর কথাটা বলেছো। এবার শান্তিনিকেতন আলপনার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নন্দলাল বসু বেশ কিছুদিন কয়েক মাস ছাত্রছাত্রীদের নিয়ে অজন্তাতে কিছু কাজ স্টাডি করেছিলেন। আচ্ছা। এবার সেইটার প্রতিফলন শান্তিনিকেতনের অনেক ফ্রেস্কো বা অনেক ডিজাইনের মধ্যে আছে। প্রধানত হচ্ছে গাছপালা, ফুল, পাখি আছে, এসছে। রাইট। সেইখান থেকে আমার বাবাকেও কাজ করতে দেখেছি, সে বাটিক হোক বা আলপনাতে হোক, সেইখান থেকে আমিও কিছু নিয়েছি। ধরো এই যে তুমি যখন এই সরাটাই দেখালে, এইখানে দুটো তিনটে জিনিস আছে। একটা হচ্ছে হলুদের আমি তিনটে ভাগ করেছি, হলুদের অনেক রকম শেডস পাচ্ছ, তিনটে। দ্বিতীয় কথা, এই যে মোটিফগুলো এগুলো কিন্তু এই লতা পাতা গুল্ম থেকেই আসা। রাইট। এবার তুমি যখন পাখির কথা বলছো, এই কিছুদিন হলো সরায় সৌরভ নামক বইটি আমার কিছু কাছের বন্ধু বার করেছে। আমার কিছু কাজ আছে, বেশ কিছু কাজ আছে, আর আমার কাজের সাথে যারা যুক্ত এমন কিছু বিশিষ্ট মানুষ বা আমার বন্ধু বান্ধবরা লিখেছেন আমার এই কর্মকাণ্ড নিয়ে। এইখানে দেখাচ্ছি তোমায়, তাহলে বুঝতে পারবে। এটা দেখো, দিস ইজ পিওর মোটিভ। ঠিক আছে? আচ্ছা, এবার বড় ফর্মেও আছে, আমি দেখাচ্ছি। রাইট। মাছ, যেটা একটু আগে বলছিলাম, এই মাছটা আমার বোধহয় প্রায় 10-15টা আমি এখনও একটা করছি, এবং রং একটু পাল্টেছি, একটু মোটিভ পাল্টেছি, মাটির ডিজাইনটা একটু পাল্টে দিয়েছি, কপি নয়। না, মানে তোমার কাছেও যেন একটা এক্সক্লুসিভ কাজ থাকে, এক্স্যাক্টলি। সেইটা আমি কিন্তু যখনই কেউ কিনতে চায় ওরকম আমি বলে দিই। এইখানেও দেখো 7টা মাছ আছে। ও ওয়াও, একটু দেখো। হ্যাঁ, ও ওয়াও, 7টা মাছ আছে। মানে 1 2 3 4 5 6 7, ওকে। রংটা সীমিত রেখেছি, কারণ বেশি রং হলে না অনেক সময় ডিজাইনটা গুলিয়ে যায়। রাইট। আচ্ছা, আর একটা মোটিভ, ওকে। যতটা অর্নামেন্টাল রাখা যায় আর কি। তো এটা নিয়ে বেশ আনন্দে আছি, নিজের আনন্দে কাজ করি। এবার এই কাজটা যে বেশ কিছু মানুষ গ্রহণ করছেন সেটা আমার খুব আনন্দ দেয়। এবং চলছে এই যে পেঁচা, রাইট। এখনো অবধি ধরো, তার মানে এইগুলো আইদার দিস সাইজ অর দিস। হ্যাঁ, এই দুটো সাইজে করছি। কিন্তু এখানে আমার এই যে তোমার মতন এরকম অনেকে প্রশ্ন করে স্কোয়ার নয় কেন, তখন আমি করলাম কি, কিছু বোর্ডের ওপর কাজ করাও শুরু করে দিলাম। যেমন এইটা রাইট, স্কোয়ার। ওকে। আবার প্যানেল, কারোর দরজার ওপর জানলার ওপর যদি প্যানেল করতে হয়, সেই প্যানেলও আমি করছি। ওকে, ওকে। আমি আর একটা জিনিস তোমাকে অ্যাড করাতে চাই। ধরো তুমি একটা বড় মলে ঢুকছো, বিরাট একটা দেওয়াল আছে, সেখানে হয়তো 2 মিটার রেডিয়াসের একটা সার্কেল, হতেই পারে, এবং নট নেসেসারিলি সেখানে হয়তো এই টেরাকোটার মাটির কিছু এলো, ঠিক। বাট একটা আলপনা মানে ডেপিক্ট হলো অত বড় স্কেলে, মানে সেটা তো কমার্শিয়াল আর্ট, কিন্তু তাতে কি আছে? এক্স্যাক্টলি এই সেটা তো বিক্রি হচ্ছে, এটা তো কমার্শিয়াল। ব্যাস, হ্যাঁ, ট্রু। তোমার পয়েন্টটা দুর্দান্ত। এইবার এখানে আমি যদি বলি, কলকাতায় বেশ কিছু অনুষ্ঠানের মঞ্চ বানিয়েছি আমি। এটা ধরো মল নয়, কিন্তু মঞ্চসজ্জা। রাইট। এই কিছুদিন আগেই আমার সৌভাগ্য ছিল, শ্রাবণী সেন মিউজিক একাডেমি থেকে আমাকে বলা হয়েছিল পিসি চন্দ্র গার্ডেনে 70 ফিট লম্বা মঞ্চটার পুরো কারণ ওরা বিষয়টা কিছুটা শান্তিনিকেতনের উৎসব রিলেটেড ছিল। তো সেইখানে মঞ্চটা করলাম এবং লোকজন তো ভীষণ উৎসাহিত হলো, এবং আমি কলকাতায় বেশ কিছু গানের দলের লোগো বানিয়েছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, লোগোটাও ডিজাইন, কারণ তাদের পছন্দ হয়েছে, রাইট। এবং তারা কালার স্কিমটা বলে দিয়েছে। কারণ যখন তুমি আমাকে বলছো আমার এই লোগো চাই সৌরভদা, এবার সম্পূর্ণ তোমার অর্ডারে হচ্ছে, কারণ তুমি কালার কম্বিনেশন তোমার দলের জন্য করছি। আমার মতো আমি কি করি, 2-3টা লেআউট দেখাই, রাইট, তারপরে কালারে ঢুকি, যাতে কোনো কনফিউশন না থাকে। মানে লোগোটা, মানে আমি আমার নিজের 10 বছরের সেলফ এমপ্লয়েড জার্নিতে আমার লাস্ট 3-4 বছরের লোগোটা নিয়ে, একই কোম্পানির নাম একই,
আমি হ্যাপি হয়েছি, মানে অ্যাটলিস্ট বাহ। লোগোটা ক্যান ক্র্যাক আ ডিসকাশন। আগেরগুলো কেমন একটা মিনিংলেস ব্যাপার আর কি ছিল, মানে ওটার মধ্যে দিয়েও যে একটা মানে বেরোতে পারে বা উচিত, এটাও একটা বড় জায়গা। এবারে তোমার অন্য আরেকটা অ্যাসপেক্ট, সেটা হচ্ছে মানে অ্যাক্টিং এবং ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে যে কাজকর্মগুলো। ওকে, অভিনয় তো ধরো মানে তুমি সিরিয়ালও করেছো, তুমি একটা দুটো সিনেমাও করেছো বাংলায়, তুমি হিন্দি সিনেমা ডাব করেছো বাংলায়, কমেন্ট্রিও করেছো। ডিফারেন্ট জায়গাতে তো মানে শুধু মানে পরিষ্কার গলা করে জোরে জোরে বললেই হবে না। ঠিক। এই এই ডিফারেন্ট নিউয়ান্সেসগুলো কি? এগুলো কাজ করতে করতে শিখেছি। প্রথম কথা যেটা তোমায় বলছি, আমি যখন দেখো শান্তিনিকেতনের একটা অনেকগুলো ভালো শিক্ষার মধ্যে একটা হচ্ছে আমাদের মাস্টারমশাই গানের বিজয়দা, গলা ছেড়ে গান গাও, গলা চেপে নয়। আমার মনে হয় তাতে দুটো জিনিস উনি বুঝতে পারতেন, একটা সে সুরে গাইছে কিনা আর বেতালা কিনা বা শুদ্ধ উচ্চারণ হচ্ছে কিনা। এবার আমরা যখন দশম শ্রেণীতে উঠছি, ক্লাস 10, আমাদের একটা করে নাটক করতে হয় বড়। আমাদের প্রিন্সিপাল ছিলেন সুপ্রিয় ঠাকুর, তার পরিচালনায় করেছিলাম বিসর্জন। জয়সিংহের মতন একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছিলাম। তো সেই অভিনয় গান এগুলোতে কিন্তু ওখানে না গলা ছেড়ে কথা বলতে শেখানো হয়। এবার যখন আমি কলা ভবনে ঢুকলাম, আমরা ওখানে এমন এমন কিছু নাটক করেছি, মঞ্চে আমাদের শারদোৎসব যেটা শান্তিনিকেতন হয়, সব ভবন নাটক করে আমরা করেছি। প্রথম বছর একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল, হিন্দি নাটক করেছিলাম বাদল সরকারের ফর্মে, থার্ড থিয়েটারের ফর্মে। মাইক নেই ওখানে, মাইকের প্রবলেম সবসময়, এখন জানি না কি অবস্থা, গলা ছেড়ে জোরে কথা বলতে হয়। এই জন্য এটা আমাদের একটা থিয়েটারের শিক্ষা থাকে। তারপরে মাস্টার ডিগ্রি করতে, হ্যাঁ ওই সময় আরেকজন অসাধারণ ব্যক্তিত্ব আসতেন, তাকে বোঝার ক্ষমতা আমার তখনও ছিল না, এখনও খুব একটা নেই। বাদল সরকার শান্তিনিকেতনে খুব আসতেন, ছোটোবেলা থেকে নাটক দেখেছি তার, ভীষণ ভালো লাগতো, কারণ তার একটা বিরাট গুণ ছিল ওই দর্শকদের মধ্যেখানে নিয়ে নাটকটা করা। বাদল সরের সাথে কয়েকটা ওয়ার্কশপ করেছিলাম, তখন জানলাম যে আমাদের অ্যাকচুয়ালি শরীরে কোথা থেকে পাওয়ার জেনারেট হয়, শব্দ কোথা থেকে বলি, এটা অসাধারণ। ভয়েস এক্সারসাইজ কি শিখেছিলাম, নাভি থেকে যে আমাদের অ্যাকচুয়ালি এটার উৎপত্তি হয় তখন জেনেছিলাম। তো ওটা আমার একটা বিরাট শিক্ষা ছিল, বাদল সরের সাথে কিছু ওয়ার্কশপ করা। তারপরে মাস্টার ডিগ্রি করছি যখন, বিশ্বভারতীর নাট্য বিভাগে প্রথম কলকাতা থেকে যিনি ভিজিটিং প্রফেসর হিসেবে এলেন কুমার রায় বহুরূপী। আর আমাদেরও সৌভাগ্য ছিল, কুমারদার ছেলে ইন্দ্রদা আমাদের একটু সিনিয়র ছিল, তো কুমারদা আমাদের রাজা নাটকটা করালেন। সেখানে আমার সৌভাগ্য ছিল ওনার কাছে কিভাবে মঞ্চে ঠিকভাবে দাঁড়ানো, হাত কিভাবে চলবে, হাঁটা চলা কতটাই কি করব ভবিষ্যতে যাই না, কিন্তু শিখছি, আনন্দে শিখছি। এবার তো মাস্টার্স কমপ্লিট করে দিল্লি চলে গেলাম। দিল্লি গিয়ে যা হয় ব্যাচেলার লাইফ, স্কুলের চাকরি তো 3:30 4টে স্কুল ছুটি, তারপর কী করবো। প্রচুর চেনা জানা শুরু হলো, চিত্তরঞ্জন পার্ক থেকে শুরু করে বসন্তকুঞ্জ, তো ওখানে একটি দলে যুক্ত হলাম। আমার বিরাট সৌভাগ্য হলো, সেই দলের প্রথম নাটক আমাদের পরিচালক হাবিব তানভীর, যিনি ওই একমাত্র একটি বাংলা নাটক পরিচালনা করেছিলেন। আমরা দিল্লিতে বোধহয় 13 থেকে 14টা মতন শো করেছিলাম। আর পরবর্তীকালে শান্তিনিকেতনে সুবর্ণরেখা থেকে হঠাৎ দেখছি ওই বইটাও পেয়ে গেছি আমি, তাতে আমাদের প্রথম অভিনীতদের নাম রয়েছে, এবং সেটা কিনে নিয়ে গিয়ে সইও করেছিলাম। এবার এই মঞ্চে চলাফেরা করা, কথা বলার জন্য আমাদের মডুলেশনগুলো শিখতে হয়। 95-এ আমাদের হঠাৎ খবর এলো, তখন শুরু হয়েছে হিন্দি সিরিয়াল ডাব করে দেখানো বাংলায়। মোটামুটি তার আগে শুরু হয়েছে, কিন্তু আমি 95-এ কাজ পেলাম। বাবা, 30 বছর আগে এটা শুরু হয়ে গেছে। আচ্ছা, তারও আগে, কিন্তু আমি কাজ পেলাম 95-এ। রাইট, ওকে। কাজ করতে করতে অনেক শিখলাম। মানে ওদের যখন ভাল লাগছে গলাটা, তখন বলছে দাদা আপনি একটু চেঞ্জ করে এই আরেকটা ক্যারেক্টার করে দেবেন, थोड़ा सा कोशिश कीजिए ना। कोशिश करने का मतलब, এবার আমি চেঞ্জ করছি, একটু হয়তো রুমাল মুখে দিলাম বা একটা কিছু খাবার একটু গলাটা চেঞ্জ করে বলা, বা আসলে জানেন তো এইভাবে এই নিজেকে একটু চেঞ্জ করছি, দেখছি এটা চলে কিনা, এইভাবেই শিখেছি। থিয়েটারের কাজটা এখানে কাজে লাগালাম, ডাবিং, ভয়েস ওভার, এবং কলকাতায় এসে তো আমি ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি চ্যানেল, ফক্স চ্যানেল, এদের অনেক রকম কাজ করেছি, প্রচুর কাজ করেছি। মানে বাংলা ডাবিং, বাংলা ডাবিং একদম। আর ওই যেটা একটু আগে যেটা বলছিলে, এই
হিন্দি বা তামিল তেলেগু সব ছবিতে উড়িয়া ছবিও তো বাংলায় ডাব করে দেখানো হয়। রাইট, এখন ওটিটির জন্য প্রচুর হয়। আর তাছাড়া যেমন কিছুদিন আগে গপ্প মীরের ঠেক, মীরের সাথে একটা কাজ করলাম। তো একটা হয় কি, কাজ করতে করতে একটু হয়তো নাম টাম ছড়িয়েছে তাই ডাক পাই, তো একটু ভালো মানের কাজ হলে করতে ভালো লাগে। তার মানে যে সিনেমাতে যারা ডাবিং করে অ্যাজ সাচ, মানে শুনেছি খরাজও প্রচুর এরকম ডাব প্রচুর, করেছে, হ্যাঁ। মানে সেগুলো তো ফুল ফ্লেজেড ডাবিং না, সেগুলো তো হয়তো কোনো জায়গায় প্রপার ভয়েস আসেনি বা সেটা অন্য না, আমাদের সিনেমার যেটা হয় মানে সেটা ডিফারেন্ট না, এটা সেটা একদম অন্য। রাইট কারণ অনেক সময় সেই শব্দটাকে ওখানে কারণ অনেক এক্সট্রা নয়েজ ঢোকে রাইট। শুটিংয়ের সময়। হ্যাঁ, আর এখানে আমি বলে দিই, আমার প্রথম কিন্তু বম্বেতে ছবি অভিনয় করেছি, দুটো হিন্দি ছবিতে। তারপর আমি কলকাতা এসে করেছি। তো আমার সৌভাগ্য 2005-এ, সেটার জন্য আমার এক বন্ধুর কাছে আমি কৃতজ্ঞ, আমার কলেজের বন্ধু তরুণ, সে আর্ট ডিরেক্টর ছিল বম্বেতে। আমাদের অনেক আর্ট ডিরেক্টর কিন্তু বিশ্বভারতী থেকে পড়াশোনা করে। হতেই হবে। তো 2005-এ আমি রবীন্দ্র ট্যান্ডনের সাথে কাজ করলাম স্টাম্পড বলে একটা মুভিতে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি অভিনয় করতে যাইনি, বম্বে ঘুরতে গেছি, বন্ধুর কাজকর্ম দেখব। দ্বিতীয় দিন ক্যামেরার সামনে মানে আমি নিজেই তখন বিশ্বাস করতে পারছি না। সেটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা, আমার অনেক ভুল জিনিস ভাঙলো। দ্বিতীয় হিন্দি ছবিটা ঠিক 5 বছর পর 2010 নৈনিতালে, সেটাও তরুণের জন্যই হলো। সাতরঙ্গি প্যারাশুট বলে একটা ছবি, কাস্টিং দুর্দান্ত। তো 5 দিন আমার কাজ ছিল নৈনিতালে, 2 দিন বম্বেতে। তো এই সব করে যখন কলকাতায় এলাম, একদম কিন্তু আমার চেনা জানা অনেক, কাউকে বলতে পারি না, ওটা আমি হয় তার থেকে আমি একদম অডিশন দিয়ে ঢুকবো। তো নয় নয় করে কলকাতাতেও বোধহয় আমার মনে হয় 28-29টা ছবি তো হয়েই গেল, ও ছোট বড় নানান চরিত্রে। রাইট। আর সিরিয়ালও করেছো? সিরিয়াল তো করেছি আমি। আবার আমার সবচেয়ে প্রথম বড় মেগা সিরিয়াল রায়কিশোরী 2014-তে, তারপরে মাঝে করতে করতে একটু বন্ধ করেছিলাম, আবার প্রায় 10 বছর পর এখন একটা শুরু করেছি আবার। আচ্ছা, এমনি তোমার মানে আমি যেগুলো ইন্টারভিউগুলো শুনি তাতে অনেকেই বলছে যে সামটাইমস কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি স্ট্রাগলিং, ভালো ছবি তৈরি হচ্ছে না এটসেট্রা, এই যে জায়গাটা, বা মানে রিসেন্টলি টোটা রায়চৌধুরীর একটা ইন্টারভিউতে বললো যে হুইচ ক্যান আন্ডারস্ট্যান্ডেবল, যে বম্বেতে আমার একটা কাজ করলে মোটামুটি 6-7 মাস কাজ না থাকলেও আই ক্যান ম্যানেজ, যেটা কলকাতায় সম্ভব না। তো মানে এই ইকোনমিক্সটা কীরকম এখন? এটা বলতে গেলে যেটা আমার বলতে হয়, প্রথমেই বলছি আমাদের বাংলায় না, আমি কলকাতা দিয়ে বাংলা বিচার করছি না, কিন্তু পশ্চিমবঙ্গ দিয়ে বিচার করি। Right. প্রচুর ট্যালেন্ট আমাদের, হ্যাঁ, কিন্তু আমাদের কিছু কিছু সমস্যা আছে, সেইগুলো থেকে না বেরোলে মানে খুব মুশকিল। শুধু ইকোনমিক্স ইজ নট দ্য না, সমস্যা। আমার একটা সত্যি সিম্পল উদাহরণ, ধর তুমি সরাটা বানিয়ে নিয়েছো, আমি তোমার কাছে কিনে পয়সাটা দেবো, এটাই তো ইকুয়েশন। এর জন্য এত কিছু কথা বলার নেই। আমি অনেক কাজ করে পয়সা পাইনি। হ্যাঁ, এইবার ঠিক উল্টোটা হচ্ছে, মানে দেখো বম্বে বা বাইরে বাইরে কি খারাপ নেই, অনেক গন্ডগোল আছে, সেখানেও হয়। এবার টোটা বললে জনগণ নেবে, আমি বললে কিন্তু নেবে না। আমি সব জায়গায় বলি না, বলতে গেলে আমি হয়তো, আমাকে অনেকে বলেছে বেশি কথা তুই বলবি না, কাজ পাবি না। তো এই যে কাজ পাবো না, আমি এমনিতেই একটু ঠোঁট কাটা, একটু বদনাম আছে, তো এই জন্য একটু বুঝে শুনে কথা বলি। কিন্তু যখন কাজ পাই না, দুঃখ লাগে। কিন্তু সেটাকে আমি অন্যভাবে একটু ভাবি, যাক ঠিক আছে, ওকে একটা করে দিলাম, ঠিক আছে। একটু পজিটিভ না ভাবলে আমি পারবো না থাকতে, কারণ আমার এগুলোই হচ্ছে পেশা এখন, নেশা পেশা দুটোই। এই যে তোমাকে একটু আগে বললাম না, যে দিল্লিতে আমি এখন চাকরি করছি, আমাকে তার সাথে একটু অতিরিক্ত ইনকামের জন্য কিন্তু করতে হতে ভালো লাগাগুলো তৈরি হয়েছে। ক্রিকেট কমেন্ট্রি, এটা দারুণ না, ক্রিকেট নিজেও ভালোবাসি, কমেন্ট্রি করেও মজা, কাজে এসে 7 দিনের মধ্যে পেমেন্ট হয়ে যাচ্ছে। কলকাতাতেও কিন্তু ভালো ভালো প্রোডাকশন হাউস আছে যেখানে আমার কোনোদিন সমস্যা হয়নি। রাইট, থাকতে হবে। হ্যাঁ, থাকতে হলে তো এত কাজ হচ্ছে কি করে। রাইট। কিন্তু আমাদের না কোথাও একটু ঊর্ধ্বে উঠতে হবে। এই ওয়ার্ক কালচার, ওয়ার্ক এথিক্সটাকে নিয়ে আমরা যদি আরেকটু ভালোভাবে করতে পারি, কারণ এখানে ট্যালেন্ট অজস্র, সুযোগ সুবিধে আর সব জায়গার মতন এখানে প্রচুর আছে। রাইট, সেই জায়গাটাকে আমাদের যদি আমরা ওভারকাম করতে পারি, অনেক কিছু করা যায়। মানে বিকজ অফ ল্যাক অফ প্রসেসেস, ল্যাক অফ অপরচুনিটিস, ল্যাক অফ, মানে একটা নতুন কথা বললে সেটাকে তো প্রথমে করতেই হবে না, প্রথমে তো শুনতে হবে কি বলতে চাইছে। ঠিক। সেইটারও দেখেছি অনেক সময় মানে মানসিক সংযম বলো বা যাই বলো ঠিক। থাকে না, ফলে ওই খুব রিয়াক্টিভ সব কিছুই।
মনে হয়? তুমি আজকে আমাকে এসে খুব সুন্দরভাবে বললে যে সৌরভদের এরকম একটা দারুণ গল্প পেয়েছি, কিন্তু আমার একটা খুব বাজে ইয়ে হয়ে গেছে যে আমার না বাজেট খুব কম, কিছু মনে করো না। যদি এই আমার বাজেট কিন্তু গল্প, আমার গল্পটা শুনে দারুণ লাগলো। আমি বললাম, ঠিক আছে তুমি যা দেবে, আমি তো অন করে দিয়েছি, তুমি যা দেবে আমি নেব, কাজটা করব। এইবারই কাজটা করতে গিয়ে যদি সেইখানেও দেখি যে ফাঁকি হচ্ছে, যে তখন খারাপ লাগে। তুমি পয়সা কম দাও, কাজটা সিরিয়াসলি করো না সবাই মিলে। মানে হচ্ছে এই জায়গাটা আমার মনে হয়। রাইট, রাইট। তো ধরো মানে এই যে বিভিন্ন জায়গায় তুমি তোমার কি বলবো চিন্তাভাবনা, মনন এগুলোকে ম্যানিফেস্ট করছো ক্রিয়েটিভলি, এই কথাটা আমি এই কারণে জিজ্ঞেস করছি, আমি যখন বইটা লিখেছিলাম কোথাও গিয়ে একটা থেরাপিউটিক কাজ করেছিল আমার নিজের মধ্যে। তোমার জন্য কি এইগুলো কাইন্ড অফ এরকম কি মনে হয়েছে, ফিয়ার বা কারেজ বা মানে কোনো কনফিউশন বা কোনো হিলিং, মানে এরকম কোনো এনার্জিতে শিফট হচ্ছে জিনিসটা? খুব ভালো পয়েন্ট। সেটা হচ্ছে আমি নিজেকে মনে করি ঝুঁকি নিতে হবে, তাতে তোমার ভয় দেখা কেউ এটা পারবি না, আমাকে এরকম অনেকেই বলেছে। কয়েকজন দেখে সরা তুলে প্রথম দিকে দম নেই। আমাদেরই সিনিয়র কয়েকজন, ওটা না আমাকে আরো চ্যালেঞ্জ তৈরি করে দেখাবো আমি। এই যে আমি কলকাতায় 2012-তে এসেছিলাম, আমি কিন্তু এই কান্নাকাটির দলে নেই। আমি কি স্ট্রাগল করে, সবাই স্ট্রাগল করছে তার মতন করে। আমার সৌভাগ্য, আমার এত ভালো শুভাকাঙ্ক্ষী বন্ধু আছে, আমার পরিবার পাশে আছে, দাদা বৌদি বোন ভগ্নিপতি, বাবা মা যতদিন বেঁচে ছিলেন, মাথার উপর ছাদ আছে, খেতে পাচ্ছি। আমি কেন এইসব স্ট্রাগল শব্দটা না আমার কাছে একটু নেগেটিভ লাগে। আমি বলি না আমি স্ট্রাগল করছি, কারণ আমি জানি আমার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আরও কষ্ট করে লড়াই করছে, সেটা আমাকে উৎসাহ দেয়। এবং আজকে তুমি যে আমার ইন্টারভিউ নিচ্ছ, এটাই তো তার প্রমাণ। এটার জন্যই হয়তো নিচ্ছি। একদম রাইট। এবং আরও মজার কি জানো, এই নন্দন চত্বরে যাচ্ছি, আমি তো নিজেকে জুনিয়র আর্টিস্ট শিখছি এখনও মনে করি। হঠাৎ একজন এসে বলে আপনার একটা ছবি নেব। বিশ্বাস করুন আমি জিজ্ঞেস করি তাকে, তুমি কেন নেবে? এই কদিন আগে বলেছি, ভুলভাল করছে এরকম বলে ফেলি। বলো না, আপনার বলে দিচ্ছে আমি কোন কোন ছবি করেছি। আমি তো ছোটোখাটো চরিত্র অভিনয় করি, মনে রাখার মতন হয়তো নয়, তারা মনে রাখছে। তো এই যে এত খেটে খুঁটে দাঁড়িয়ে ভোরবেলা কল টাইম এই গিয়ে ঠিক মতন হয়তো খাবারও খেতে পাচ্ছি না, তাড়াতাড়ি ডাকছি ইত্যাদি থাকে, তারপর যখন এগুলো পাই না বড্ড আনন্দ হয়। তো মানে এগুলো মোরাললেস হিলিং এরই কাজ করছে। দারুণ। হ্যাঁ, একটা তো মানে একটা আত্মতুষ্টিত্ব জায়গা থাকে। ওইটা আমি দিই না, কারণ যেটা আমি বাবার মধ্যেও দেখেছি, আমি চট করে দারুণ, তুমি বললে সৌরদা দারুণ কাজ হয়েছে, আমি খুশি হলাম তা না। না, এটা কেন আরেকটু এইভাবে করলাম না, এই আঁকাটা আরেকটু কেন এইভাবে হতে পারতো। আমি চট করে কিন্তু নিজেকে খুব না, আমি হয়তো বাজে মানে শব্দটা ঠিক ইউজ করলাম না, আত্মতুষ্টি না, মানে না আত্মতৃপ্তি অনেকেরই হয়। আমি চেষ্টা করি, দেখো একটা তৃপ্তি, প্লেজার। যেমন আমি রোজ আঁকি, সবসময় তো শুটিং থাকছে না, আমি রোজ কিন্তু সকালবেলা উঠে স্নান করে ব্রেকফাস্ট করে আঁকতে বসে যাই। আমার অর্ডার থাক না থাক, বিক্রি হোক না, এমন গেছে 2-3 মাস আমার কোনো বিক্রি নেই, কিন্তু আমি এঁকে যাই। কেন এটা জানো তো, আজ থেকে 10 বছর আগের আঁকাটা দেখলে এখন দেখলে পরিবর্তনটা বোঝা যায়। সেটা শুধু আঁকায় নয়, গান, অভিনয়, যে কোনো কাজে কিন্তু তুমি উঠছো না নামছো না কি হচ্ছে, এটা কিন্তু করতে করতে বোঝা যায়। রাইট। তার মানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে মানে বেটার ভার্সন অফ ইয়োরসেলফ, সেটাকেই মানে বারে বারে করা, যত চর্চা করা যায়। এবং ওই যে একটা জিনিস বললাম, দেখো গান সবাই গায়, অভিনয় অনেকেই করে, বিখ্যাত কয়েকজন হন, সবাই হন না। কেন? এই আলোচনা আড্ডাগুলো যখন আমরা করবো তখন কিন্তু আরো সমৃদ্ধ হই, অনেক কিছু জানতে পারি। রাইট, রাইট, রাইট। সেটা কিন্তু আমাকে অনেক সাহায্য করে। রাইট। আচ্ছা, আর একটা জিনিস, এটা আমার পার্সোনালি মনে হয়, ধরো খুব বড় বড় না, ইন জেনারেল যখন কথাবার্তা শুনি, মানে সেটা ধরো যারা লিখছে বা যারা আজকের, ঠিক আছে আমি সৃজাত লেভেল বলছি না, নর্মাল যারা লিখছে, 2-3টে জিনিস আমার মনে হয়। একটা হচ্ছে যে অনেক বেশি ডকুমেন্টেশন টাইপের লেখালেখি হচ্ছে, অনেক বেশি মানে একটা মানে ঘুরতে গেছে সেটার লেখা হচ্ছে, মানে একদম অরিজিনাল লেখা হয়তো হচ্ছে বা হয়ে সামনে আসে না জিনিসটা, ঠিক আছে।
এটা কি মনে হয় তো? ভীষণভাবে মনে হয়। আমরা শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র, এই তো পৌষ মেলা বা এই সময় তুমি গিয়ে দেখো, এক শ্রেণীর শিক্ষিত মানুষ আগে রিক্সায় এখন টোটো করে ঘুরতো, তাদের টোটো চালকের মুখে কেন শুনতে হবে? তারা কেন নিজে একটু পড়াশোনা করে শান্তিনিকেতন কলাভবন দেখতে যাবে না? কারণ যে টোটো চালক সে তো পয়সা কামাচ্ছে, সে কিঙ্কর দাস কালচারকে নন্দলাল বসু বলে দিচ্ছে। এবার আমি যখন শুনতে পাচ্ছি কাতে আমার ভীষণ সমস্যা, আমি পরিষ্কার গিয়ে থামিয়ে দিই। টোটো চালককে একটু বলি, ভাই একটু পড়ে নাও না, একটু, যে তুমি তো রোজগার করছো, এবং যে বসে আছে তাকে বলছি আপনি একটু পড়ে নিন, গুগল খুললেই আজকাল সব। এইবার তুমি আরেকটা দারুণ তথ্য জায়গায় এনেছো। আমি কলকাতায় বসে এই আলপনা নিয়ে যে লেখাপড়া দেখছি, আমার বাবারা যখন কাজ করছেন এত ডকুমেন্টেশন করা হয়নি। তখন ছবি তো এত ছিল না, এবং বিশ্বভারতীর ফটোগ্রাফার ডিপার্টমেন্ট অনেক পরে এসছে, বা তুললেও বাবারা যেহেতু বিখ্যাত ছিলেন না, বা কথায় কথায় ফেসবুকে ছবি দিতেন না, তাদের কতজন ছিল? তাদের নিয়ে কাজ কখন হচ্ছে? যখন আমি কাজ করছি বাবাকে নিয়ে, অনেকে বলে তুমি ননীদার ছেলে, তুমি কিছু করো। যখন করছি, সাহায্য অনেকেই করছেন, কিন্তু অনেকেই করছেন না। এগুলো নিয়ে আমি লিখবো পরে। শান্তিনিকেতনেরও বহু লোকজনের কাছে গেছি যাদের কাছে আমি সাপোর্ট পাইনি। বাবার কিছু ছাত্রছাত্রীকে অনুরোধ করেছি, আপনারা বলুন, আপনারা লিখুন। অনেকেই দিয়েছে, অনেকে দেয়নি। তো এগুলো এই তথ্যগুলো না হলে না, খুব ভুল ইতিহাস কিন্তু লেখা হচ্ছে। বা ধরো খুব লেম্যান করে যদি আমি একটা জেনারেলাইজ স্টেটমেন্ট মারি, লেটসে সত্যজিৎ, মানে শরৎচন্দ্র বা বিভূতিভূষণ বা আমাদের রবীন্দ্রনাথও হতে পারে, এরা তো সেই সাইকোলজি, ফিলোসফি, এই জায়গাটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে দেখিয়েছেন, একদম রাইট। কিন্তু সেই জিনিসটার মধ্যে একটা অরিজিনালিটি ছিল, ওই ডেপথ নিয়ে এখন হবে না। তো আমাদের সমস্যা কি জানো তো, দারুণ পয়েন্ট বলেছে। আমি ঘনিষ্ঠ মহলে বলি, আজকে তোমাকে সামনেই বলছি, রবীন্দ্রনাথ বলেছেন, রবীন্দ্রনাথ করেছেন, অনেক হয়েছে। আমরা কি করছি? আমরা কি তাঁদের আদর্শ মেনে জীবন অতিবাহিত করছি? করছি না। তাহলে আজকে এই অবস্থা কেন? বাঙালি বাংলা বলতে ভয় পায় কেন? আমাদের তো সাহিত্যিক ভর্তি। এটা কি ল্যাক অফ হিরোর জন্য নাকি? আমি জানি না। আমি চেষ্টা করি যতটা বাংলায় কথা বলা যায়, যতটা একটু পড়াশোনা, আমি যে বিরাট পণ্ডিত তা তো একেবারেই নয়, কোনোদিনই ভালো ছাত্র ছিলাম না, কিন্তু আমার এই যে তুমি বলছো বলে, খোঁচাচ্ছ বলে এগুলো বেরিয়ে পড়ছে, আমি কিন্তু আমার একটু অবাকই লাগে। মানে এই জন্মদিন পালন করা, ছবিতে মালা দেওয়া অবধি, তারপর আমরা তো এতটাই মানসিকভাবেও কুড়িয়ে, শুধু ফিজিক্যালি নয়। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলে আমি যে আনন্দটা পাই, আজকাল কমতে কমতে রবি ঠাকুর হয়ে গেছে, মানে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, রবি ঠাকুর, এরকম টাইপের হয়ে গেছে। তো তাতে অনেকেই আনন্দ পাচ্ছে, বা অনেকে হয়তো মানে যাই না কিরম ভাবে নেবে, রবীন্দ্রও হয়ে যেতে পারে। হ্যাঁ, ওটা তো হচ্ছে, হচ্ছে তো না। আবার আমি উল্টো দেখেছি, কিছু দিল্লি বা এতে রবীন্দ্রনাথকে কিন্তু অবাঙালিরা যে শ্রদ্ধা করে, আমরা অনেকে করি না। এমন ভুলভাল তথ্য লেখা হচ্ছে, তাতে কিছু না। এবং রবীন্দ্রসঙ্গীত পাল্টে যাচ্ছে, কথা সুর পাল্টে দিচ্ছে, রবীন্দ্রসঙ্গীতে তান চলে আসছে, এবং তারা কিন্তু এমন এমন ক্লাসের, বলবে কে? লিখছে অনেকে, ফেসবুকে লিখছে, ফেসবুক তো লিখে দেওয়া যায়। জাতীয় সঙ্গীত কত রকম সুরে হচ্ছে আমাদের দেশে, মানে সেই জন্য মানে স্ট্রাকচারালি ব্যাপারটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়া। আমি এই দুটো স্কুলে চাকরি করতে গিয়ে জাতীয় সঙ্গীত আটকে দিয়েছিলাম, ভুল কথা গাওয়া হয়েছে বলে। আমি আগে পড়ো ভালো করে। আমি বিরাট কিছু না, আমার যে মিনিমাম শ্রদ্ধা, আমি যে দেশে আছি, যে জায়গাটা নিয়ে পড়াশোনা করেছি, তার প্রতি একটা মিনিমাম শ্রদ্ধা ভক্তি তো থাকবে। আমি হয়তো নৃত্যনাট্য করতে পারি না, আমি হয়তো গান গাইতে পারি না, কিন্তু যেটা দেখে শুনে বড় হয়েছি, যেটা ভাঙিয়া যায়, সাথে যে তুমি যেমন শান্তিনিকেতন ব্যাকগ্রাউন্ড আছে বলেই তো এগুলো হচ্ছে। তো সেই জায়গা সম্বন্ধে ভুলভাল তথ্য দিলে আমি কেন? মহাজাতি সদনে আমি যেটা রিসেন্টলি গিয়েছিলাম, মঞ্চের উপর একটা বিরাট ফ্রেস্কো আছে, কজন জানে? কাজটা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ডকুমেন্টেশন হচ্ছে না। সেটা কিন্তু শান্তিনিকেতনের শিল্পীরাই করেছেন। 44 ফিট বাই বোধহয় 20-22 ফিট একটা হিউজ ফ্রেস্কো। ধরো এই বাংলা ব্যান্ড একটা সময় যেমন খুব উঠেছিল, কোথাও গিয়ে যেন মুখ থুবড়ে পড়লো, মানে সেই প্রিমিয়াম ব্যাপারটা আর নেই। হয়তো টিম করছে, চন্দ্রবিন্দু হতে পারে। আচ্ছা, এবারে এই যে বাংলা থিয়েটার, এটার তো যথেষ্ট বড় হিস্ট্রি রয়েছে, যথেষ্ট বড় বড় লোক এসছে, কিন্তু সেই আই আন্ডারস্ট্যান্ড এটা স্কেলেবল নয়, কিন্তু তাও ওই ইকোনমিক, ওই বড় ব্যাপারটাই কোথাও গিয়ে মিসিং। মানে এটা কি শুধু অর্থের জন্য, নাকি এটা মানে রিজিওনাল বলে শুধু এটা? প্রত্যেকটারই কারণ কোনো না কোনোভাবে। দেখো, প্রথম কথা হচ্ছে নাটক কখনো বন্ধ হবে না, নাটক চলবেই। এবার সব কিছুতে একটা আপ অ্যান্ড ডাউন তো আসেই।
দ্বিতীয় কথা, একটা রাজনৈতিক প্রভাব ভীষণভাবে কাজ করে। রাজনৈতিক, অর্থনৈতিক, এই দুটো হচ্ছে ভীষণভাবে, কারণ থিয়েটার মানেই হচ্ছে একটা রাজনৈতিক কথা বলতে হবে। এবার সেটা অনেকভাবে বলা যায়, স্যাটার করেও বলা যায়, কিন্তু সেটা কজন করে? এবার এখন আমি ব্যক্তিগতভাবে ভুগি, ধরো আফটার কোভিড মানুষের জীবনে প্রচুর নেগেটিভিটি এসে গেছে, মানে কাছের লোকের মৃত্যু থেকে শুরু করে বাইরে এই সেই, এখন সারাক্ষণ খবর কাগজ, সকালে তুমি খালি নেগেটিভ নিউজ দেখবে, টেলিভিশন খোলো নেগেটিভ নিউজ দেখবে। তার মধ্যে আমি আবার কেন নেগেটিভিটি দেখতে যাব? এখন সিনেমা, থিয়েটার, নাটক, সারাক্ষণ দেখো নেগেটিভিটি বেড়েই যাচ্ছে, গোলাগুলি, রক্ত, কেন? সেইগুলোকে তো একটু অন্যভাবে বলা যায়। আমি কিন্তু অনেক মানুষের মুখে শুনেছি যে এইগুলো কিন্তু অনেকভাবে করা যায়, কেন এইভাবে হয় না? লোকজন কমার একটা কারণ। দ্বিতীয় কথা, আগে যেমন 3 ঘন্টা নাটক, মানে সিনেমা নাটক হতো, এখন কমে গেছে, সব ছোটো ছোটো হচ্ছে। আমি নিজে দেখেছি, আমি নিজে থিয়েটার করে দেখেছি, 8:30টার পর লোক বসতে চায় না, উঠতে শুরু করে দেয়। সেই ধৈর্য নেই এখন। সবাই একটু কি করে বাড়ি ফিরবো বা নানান রকম কাজকর্ম, সেই মন দিয়ে কাজ করা, দেখা ব্যাপারটাই সরে যাচ্ছে। এটা শুধু যে থিয়েটারে তা কিন্তু নয়, তার মধ্যে আমাদের হচ্ছে মোবাইল একটা সমস্যা, বারণ করা সত্ত্বেও মোবাইল বাজবে। নাচ গানের অনুষ্ঠানে প্রথমেই কি করে ভিডিও করব? মন দিয়ে শোনো, আগে দেখো। মানে আমি এটা অন্যভাবে বলছি, অজন্তা এলোরার এক্সকারশনে গিয়েছিলাম, আমি না মন ভরে দেখেছি। তখন তো সব মোবাইল ছিল না, অনেকে স্কেচ করছে, এই করছে, খুব ভালো। আমিও না একদিন দুদিন স্কেচ করে দেখি আগে, যদি একটা জায়গায় আটকে খালি স্কেচ করি আমি অন্যগুলো দেখতে পাবো না। দেখার এবং সেটাকে রাখার, মনের মধ্যে রাখার, এইগুলো দরকার আমার মনে হয়। কারণ এই যে তুমি যে একটা পার্ট বলছো, দেখো নাটক আমি যখন বাইরে নিয়ে যাচ্ছি তখন এগুলোতে একটু কম্প্রোমাইজ করতে হয়। আজকে যখন আমি যে দলের নাটক ছিলাম, যখন দিল্লিতে করতে যাচ্ছি, সেখানে সমস্যা হচ্ছে না। ন্যাশনাল স্কুল অফ ড্রামা যখন এগুলো ডাকছে, এখানে সমস্যা না, কারণ তারা যাতায়াতের খরচ খরচা, তাদের একটা বাজেট থাকে, তারা করে। বিদেশে হলেই সব সমস্যা থাকে। তার মধ্যে ধরো আমি দল করলাম, এগুলো তো ভেতরে থাকে, আমি কাকে এই শোতে কাকে নিয়ে যাব, কাকে নিয়ে যাব না, এগুলোতে ভীষণ ছোট্ট ছোট্ট রাজনীতি তো থাকেই। মানে যেমন ধরো এখান থেকে যখন বড় বড় কিছু মানে আর্টিস্ট গেছেন ওখানে, তারা হয়তো 3-4 জন মিলে গেছেন, লোকাল 1-2জনকে নিয়ে নিয়েছেন সাপোর্টিং হিসাবে, কিন্তু তাতেও হয়তো মেলবোর্নে একটা, সিডনিতে একটা, মানে 2-3টে শো হয়ে শেষ। মানে যেখানে ব্রডওয়ে এসে দেখছি যে 6 মাস ধরে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি স্কেলের সাথে কম্পেয়ার করছি না, কিন্তু মানে মেলবোর্নেই তো হতে পারে 5টা শো হচ্ছে। একদমই তাই, একদমই তাই। কোথাও গিয়ে যেন এবং প্রপার কাস্টিংয়ে, মানে মানে জানি না, সেটাও আমিও ঠিক জানি না। আমার মনে হয় অর্থনৈতিক একটা বিরাট কারণ মনে হয়। আমি ঠিক এটা, যেহেতু আমি এটার সাথে এখনো যুক্ত কোনোদিন হইনি, শুনেছি এর ওর কাছে, এখন শুনেই বা কতটা কি। কারণ নাটকের দল থেকে কেউ বেরিয়ে গিয়ে, তো ধরো আমি কোনো দল থেকে বার করে দেওয়া হয়েছে, তার তো আমার ক্ষোভ উগড়ে পড়বে, কোনো কারণ ছাড়াই তো এসব হয়। আজকাল তো সেইভাবে একদম গ্রুপ থিয়েটার, মানে আমি গ্রুপ ছাড়া অন্য কোথাও করবো না, এই ব্যাপারটা এখন নেই না। এখন তো সবাই মানে মোটামুটি ফ্লুইড হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তারপর ধরো এই যে অনুষ্ঠান করতে গিয়ে নিজে দেখছি এখন কটা রিহার্সাল হয়, এসব অনেক। এটা মান খারাপ হওয়ার পিছনে সিরিয়াসলি কিছু কারণ থাকে। একটা গান বাজনা অনুষ্ঠান হচ্ছে, সব বলছি না, বেশিরভাগই আমি সব খবর তো পাই, বন্ধু বান্ধবরা কাজ করছে, ধরো 10-15 দিন রিহার্সাল হলো, 2-4 দিন বাজনার সাথে রিহার্সাল হলো, উঠে গেল, মঞ্চ হয়ে গেল। মানে যা হলো, এবং তোমার চেনা, বলতেই হবে ভালো, কি অসাধারণ গেয়েছিস, না বললে তুমি খারাপ। সঠিক সমালোচনাটা নেবার মতন মানুষও খুব কম। আমি যখন এক্সিবিশন করি, আমি ফেসবুকে ছবি দিয়েও বলেছি যে ভালো না লাগলেও জানাবেন, সেটা গঠনমূলক। হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রাকটিভ হতে হবে একদম। হ্যাঁ, কারণ আমি যখন অভিনয়, গান, গলা নিয়ে কাজ করা, আঁকা করছি, আমাকে কিন্তু সমালোচনাটাও শুনতে হবে। মানে এটার একটা খুব মানে জোকিংলি যদি বলি, তখন আমরা কলেজে ওই পাড়ার মোড়ে চায়ের দোকানে ঝগড়া হচ্ছে, ঋত্বিক রোশন বড় না অভিষেক বচ্চন বড় অ্যাক্টর, ঠিক আছে। আলটিমেটলি যে জিতে গেল সে বলল যে অভিষেক বচ্চন বড় অভিনেতা, কেন? তার বুকে চুল আছে। তো মানে এটা যদি গঠনমূলক হয়, এখানে আবার আমি থাকলে বলতাম, দেখো অভিনেতাকে কিন্তু অনেকটাই বার করে আনে ডিরেক্টর। ট্রু। এই যে আমরা সত্যজিৎ রায়ের জন্মদিন পালন করি, এত কথা বলি, সত্যজিৎ রায়ের মানে আমি সামান্য, আমি বিরাট বোদ্ধা নই, কাস্টিংগুলো দেখেছো? ছোট্ট চরিত্র যাকে উনি ডাকছেন, তাকেও যে গুরুত্ব দিচ্ছেন, তাকেও বলছেন, ডিরেক্ট করছেন। আমি তো ছোট ছোট চরিত্রে অনেক অভিনয় করেছি,
সবসময় ডিরেক্টরের সময় হয় না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে বলে দাদা মুখস্থ হয়েছে তো চলে আসুন, ওইটুকুনি। আচ্ছা, তাহলে এইখানে একটা প্রশ্ন, এই তুমি কিভাবে দেখো জিনিসটাকে, মানে আরটি থেকে জিনিসটা মাসি হচ্ছে যখন, মানে প্রপার মাসি, ঠিক আছে, মানে খালি হইচই হইচই করছি সেরকম না, কিন্তু মাসি জিনিসটা তো ভালো লাগে দেখতে। এই ট্রানজিশনটা হয় কিভাবে, বা কারা করতে পারে, বা কারা পেরেই ওঠে না, কোনো কি এর হিসাব? আমি ঠিক বলতে পারবো না, আমি নিজেই তো ওই লেভেলের আমার ইন্টেলেক্ট নেই, আমি পারবো না, আমি জাস্ট তোমার সাথে আলোচনা হচ্ছে বলে করছি। কিন্তু ধরো মজা লাগছে, ধরো এই কাজগুলো নিয়ে আমি আঁকা নিয়ে বলছি আপাতত, যে এটা যে কোনো দিন খুব মাসে যাবে, আমাকে অনেক রকম কমার্শিয়াল অফারও আসে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যেই এটা কমার্শিয়াল রিপ্রোডাকশন হয়ে যাবে না, আমার সৃষ্টির মজাটাই শেষ হয়ে যাবে। তুমি এক্ষুনি একটা ধরো বলে ওই কোম্পানিকে তুমি 100টা রোজ বানিয়ে দাও, এই প্রত্যেক মাসে পাঠাও, তখন তো আমি মেশিনের মতন প্রোডাকশন হয়ে যাবে, ক্রিয়েটিভিটিটা মার খাবে তখন। বুঝতে পারলাম? ওই জন্য আমাকে যখন কেউ খুব অন্যভাবে একটু অর্ডার দেয়, আমি একটা কথা বলে দিই, দেখুন আপনি আসুন আমার কাজ দেখুন, আমি না নিজের আনন্দে আঁকি, আপনার ভালো লাগলে তবেই নেবেন। আমি এক্সিবিশনও তাই বলি, কাউকে বলি না এসব কিনতে হবে, কিন্তু এসো না, যদি সত্যি ভালোবেসে কেনো, তোমার পকেটের পয়সাটা তো তুমি খরচা করবে, সেই রেসপেক্টটা তুমি যদি দাও নাও, আমার কোনো অসুবিধা নেই। এমনকি এও হয়েছে দাদা 3000টা অনেক দাম, তাহলে আমি জোর করছি না, কারণ আমাকেও তো খেয়ে পরে বাঁচতে হবে। আবার ফোন করে এরকম 3-4 তখন বুঝলাম এই মানুষটা সত্যি কাজটা চায়, হয়েছে। আমি বললাম তুমি হাতের মুঠোয় টাকাটা নিয়ে সময় দেবে যেটা পারবে, আমি কাজটা তোমাকে দেবো, আমি দিয়ে দিয়েছি। সত্যি কেউ যদি ভালোবাসে, কারণ আমি কথা বলতে বলতে দেখেছি যে ওটা না অনেকে বলতে হয়, তাই এদিকে আমি বলছি খুব আর্ট লাভার আমরা বাঙালি, আমি কত গর্বিত, আমি কালচার্ড, সংস্কৃতি আমাদের রক্তে, কেনবার সময় তখন আমরা ওই সবজির মতো দরদাম করি। তখন বুঝি, কেউ বোঝে না এই সরাটা আমি বয়ে আনছি কোথা থেকে, তার একটা ওজন আছে, বয়ে এনে তার প্রসেস করা, এবং আজকে ডিজাইনটা বানাচ্ছি একটু আগে তোমার সাথে 40 বছরের এক্সপিরিয়েন্স থেকে কাজে লাগাচ্ছি। আজকে এই সরা দেশে বিদেশে লোক এমনি এমনি কিনে নিয়ে যাচ্ছে না, স্বয়ং ভিক্টর ব্যানার্জি পর্যন্ত কাজ দেখে তার সংগ্রহে রেখেছেন, এরকম অনেকেই আছেন নামি দামি যদি বলি। তো এই যে বইটা তোমায় দেখালাম, এখানে আজকে যারা যারা লিখেছেন, আবার আমি বইটা দেখাচ্ছি, স্বয়ং যোগেন্দা আমাকে সুযোগ দিলেন, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, তিনি আমার কাজ কিনেছেন প্রদর্শনী থেকে। হ্যাঁ, তো এরকম মানুষগুলো যারা এসেছেন তারা কি লিখছেন, আমাকে কিন্তু জানো তো সৌভাগ্য একজনও বলেনি না লিখতে পারবো না। আমি যে 20 জনকে বলেছি তারা কিন্তু শান্তিনিকেতনের প্রতিটি কলাভবনের প্রতিটি ডিপার্টমেন্ট থেকে একজন করে লিখেছেন। তো এইটা মনে হচ্ছে যদি নিজের জায়গাটা ঠিক থাকা যায় না, আমি ভুলভাল কম্প্রোমাইজ করব না। এটাই একটা তো ইন্টিগ্রিটি সেটা কিন্তু শুধু হ্যাঁ আঁকাতে নয়, গান ছবি আঁকা, আমাকে কেউ যদি টুকাই অমুক দিন প্রোগ্রাম আছে গাইতে হবে, রিহার্সাল কিন্তু করবো আমি, আমাকে তুমি নিংড়ে নাও, অভিনয় হোক, তোমাকে রিহার্সাল করাও, তৈরি করো। তো আমরা মোটামুটি লাস্টের দিকে চলে এসেছি। তুমি গানও গাও, এটা আমি জানি, 2 লাইন গান গাইবে যেটা তোমার মন থেকে আসছে। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে তুমি মানে কি লেগাসি রেখে যেতে চাও, এত মাল্টিফ্যাসেটেড কাজ করছো সেখান থেকে? সেটা তো বলতে পারবো না, কারণ আমি নিজের আনন্দে কাজ করি, তোমাকে বললাম। আর তোমার সাথে কথা বলে এই পুরো ব্যাপারটা নিয়ে খুব আনন্দ পেলাম। তো যেটা হঠাৎ মনে পড়ছে, এতদিন যে বসেছিলেম পথে আর কালগুনে, দেখা পেলেম ফাল্গুনে, এতদিন যে বসেছিলেম পথে আর কালগুনে, দেখা পেলেম ফাল্গুনে। 2 লাইনই থাক। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, ধন্যবাদ সহ্য করার জন্য, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, ভালো থেকো। তুমিও ভালো থেকো।